সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। বিশ্বের যেখান থেকে দেখছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন 2 দিনের ভেতরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সাথে আলোচনা শুরু হতে পারে। সারা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে সমঝোতা হতে চলেছে। পরমাণু কর্মসূচি নিয়ে এরই মধ্যে নাকি 2 দেশের মধ্যে সমঝোতা হয়েছে। এখন আলোচনা কোথায় হবে সেটা ঠিক করার ব্যাপার। কেউ বলছেন ইসলামাবাদে আলোচনা হবে, কেউ বলছেন ইস্তাম্বুলে। আসলে বাস্তবতা কি? আপনারা হয়তো এরই মধ্যে খবর পেয়েছেন সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্দানের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ চেয়েছে ইরান। ইরান জানিয়েছে $270 বিলিয়ন অন্তত ক্ষতি হয়েছে। একইভাবে আমেরিকার কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। এর মধ্যে কাতার এবং ইরানের মধ্যে কিন্তু যুদ্ধবিরতির আলোচনা হয়েছে এবং সৌদি আরব এবং কাতার 2 দেশই আমেরিকাকে চাপ দিচ্ছে ইরানের সাথে একটা সমঝোতায় আসার ব্যাপারে, যাতে যুদ্ধের আরো বিস্তার না ঘটে। এই ব্যাপারে সৌদি আরবের পক্ষ থেকে বিশেষ বার্তা দেয়া হয়েছে আমেরিকাকে। আপনারা সবাই জানেন হরমুজ প্রণালীতে ইরান এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করেছে, আর আমেরিকা সেখানে টোটাল ব্লকেড সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর ভেতরে চীন কিন্তু হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাকে। আমরা যতদূর খবর পাচ্ছি হরমুজ প্রণালী দিয়ে অন্তত 3টি জাহাজ পার হয়েছে। বিশ্বের প্রায় সব গণমাধ্যম থেকে জানা যাচ্ছে আমেরিকার ব্লকেড পুরোপুরি কার্যকর করা যায়নি। এর ভেতরে স্পেনের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আহ্বান জানিয়ে বলেছেন বর্তমান অবস্থায় চীনের পক্ষ থেকে শক্ত অবস্থান নেওয়া উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর রয়েছে, সেটি হচ্ছে ইসরায়েলের সাথে ইতালি প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে। এই চুক্তি প্রতি 5 বছর পর পর অটোমেটিক রিনিউ হতো। এখন এই রিনিউয়েবল অর্থাৎ এখন এই নবায়নের বিষয়টি স্থগিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গণমাধ্যমের বক্তব্য বিশ্লেষণ এবং খবর অনুযায়ী এবং পশ্চিমা বিশ্লেষকদের মতামত অনুযায়ী ইরান এই যুদ্ধে আপার হ্যান্ডে আছে এবং আমেরিকা মূলত এই যুদ্ধে হেরে যাচ্ছে। কিন্তু প্রশ্ন আসছে, ইরান এবং আমেরিকার মধ্যে যদি পরমাণু ইস্যুতে চুক্তি হয় এবং ইরান যদি আমেরিকার শর্ত মেনে নেয়, তাহলে কি ইরান হেরে যাবে? এইরকম একটা প্রশ্নকে সামনে রেখে আজকের আলোচনা করব। এর ভিতর প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিশ্লেষণ করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। আজকের টোটাল যত খবর তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়টি বিষয় সেগুলো হচ্ছে ইসরায়েলের সাথে ইতালির প্রতিরক্ষা চুক্তি স্থগিত, স্পেনের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের প্রতি যে আহ্বান জানিয়েছেন সেটি একটা গুরুত্বপূর্ণ খবর, হরমুজ প্রণালীতে আমেরিকা ব্লকেড কতটুকু সৃষ্টি করতে পারলো সেটা আর একটা ব্যাপার, আর সবচেয়ে বড় ব্যাপার যেটা ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন আগামী 2 দিনের ভেতরে তারা ইরানের সাথে বৈঠকে বসতে যাচ্ছে এবং চুক্তি একটা হয়ে যাবে। এবং ডোনাল্ড ট্রাম্প এখনো আশা করছেন যে ইরান আত্মসমর্পণ করবে, যদিও সারা বিশ্বের সবাই বলছেন এটা ডোনাল্ড ট্রাম্পের বাড়াবাড়ি আশা, অসম্ভব আশা। তারপরেও ইরানের সাথে আমেরিকার শান্তি বৈঠকের সম্ভাবনা সবচেয়ে বড় খবর আজকে। এবং সৌদি আরবের পক্ষ থেকে ইরানের হয়ে বলা যায় আমেরিকার উপরে চাপ সৃষ্টি করা, যাতে হরমুজ প্রণালীতে ব্লকের সৃষ্টি না করে আমেরিকা এবং যুদ্ধ বন্ধ করে। তো সবকিছু মিলে দেখা যাচ্ছে যে কূটনৈতিক যে প্রচেষ্টা চলছে তাতে এখনো ইরান আপার হ্যান্ডে আছে, আমেরিকাই মূলত চাপে আছে। সারা বিশ্ব থেকে কয়েকটা কারণে আমেরিকা চাপে। একটা কারণ হচ্ছে যে এই যুদ্ধ তো অন্যায়ভাবে তারা শুরু করেছে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ইরানের পরমাণু কর্মসূচি থাকতেই পারবে না, এই যে দাবি, এই দাবিটা একটা বাহুল্য দাবি, এটা একটা অবাস্তব দাবি। এই কারণেও আমেরিকা চাপে আছে। নতুন করে হরমুজ প্রণালীতে আমেরিকা যে ব্লকেড সৃষ্টির চেষ্টা করছে, এর কারণে আবার ইরানের সাথে পুরো দমে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে
এবং মধ্যপ্রাচ্যের সব দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জায়গা থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার উপরে এক ধরনের চাপ সৃষ্টি করছে এবং মূলত আমি ব্যক্তিগতভাবে মনে করি এর ভেতর দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকাকে একটা বার্তা দিতে চাইছে, পরিষ্কার বার্তা। সেটা হচ্ছে যে আমেরিকার দেয়ার নিরাপত্তার আর প্রয়োজন নেই তাদের। অর্থাৎ তারা বলতে চাইছে, আমেরিকা তুমি ফিরে যাও তোমার দেশে, তোমার কোনো ঘাঁটি আর আমাদের দেশে থাকার দরকার নেই, এখানে তোমরা প্রকৃতপক্ষে আমাদের নিরাপত্তা দিতে পারোনি, এমনকি তোমরা তোমাদের ঘাঁটির নিরাপত্তা দিতে পারোনি। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সব শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা আমাদের নিরাপত্তা দেবে কি করে? অতএব তোমরা চলে যাও। তবে সৌদি আরবের পক্ষ থেকে আমেরিকার প্রতি এই আহ্বান জানানো বা প্রেশার ক্রিয়েট করা, এটা মোর ইন্টারেস্টিং। যেখানে সৌদি আরব ছিল এখানকার প্রধান এবং সৌদি আরবের কারণে মূলত এই পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে আমেরিকা ঘাঁটি গাড়ার সুযোগ পেয়েছে। সেই সৌদি আরব আজকে আমেরিকাকে চাপ দিচ্ছে। এটা খুবই ইন্টারেস্টিং এবং আমি মনে করি মধ্যপ্রাচ্যের ইতিহাস বদলে যাওয়ার ক্ষেত্রে সৌদি আরবের এই চাপ, এই ভূমিকা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এদিকে ইরান আরব দেশগুলোর কাছে যে ক্ষতিপূরণ চেয়েছে, সেই ক্ষতিপূরণের কি হবে এবং এই যে ক্ষতিপূরণ যেটা দাবি করলো সেটা কতটুকু যৌক্তিক, এগুলো নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। ইরান বলেছে 38 দিন বা 39 দিনের যুদ্ধে তার $270 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। এই পর্যন্ত তারা যা অ্যাসেস করেছে তাতে আরো বাড়তে পারে এবং এর ভেতরে 1,25,000 বেসামরিক ঘরবাড়ি স্থাপনা ধ্বংস হয়েছে, তার ভেতরে 23,500 বাণিজ্যিক কেন্দ্র, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ধ্বংস হয়েছে। এছাড়া মানুষ মারা গেছে, অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার হামলায় মানুষ মারা গেছে 3,750 জন। এর ভিতরে নারী এবং শিশু রয়েছে অনেক। এই জায়গা থেকে ইরান বলছে যে এই আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্দান, এই 5টি দেশ যদি তাদের আকাশসীমা, ঘাঁটি এবং মাটি অর্থাৎ ভূখণ্ড যদি ব্যবহার করতে না দিত, তাহলে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে এইভাবে হামলা চালাতে পারতো না এবং এত ক্ষয়ক্ষতি হতো না। সেক্ষেত্রে আরব এই 5টা দেশ যেহেতু যুদ্ধের ব্যাপারে আমেরিকাকে সরাসরি সহযোগিতা করেছে এবং ইসরায়েলকে, সেক্ষেত্রে তারা দোষী এবং এই 5টা দেশকে ক্ষতিপূরণ দিতে হবে। আরব দেশগুলোর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে ইরান যেহেতু প্রশ্ন তুলেছে তা নিয়ে নিশ্চয়ই একটা আলাপ আলোচনা হতে পারে। ইরানের কথা না শুনলে আসলে এই মুহূর্তে সবাই এক ধরনের বিপদগ্রস্ত হয়ে পড়বে, কারণ হরমুজ প্রণালী তাদের বড় অস্ত্র, পাশাপাশি ইরান এখন মধ্যপ্রাচ্যের যে একটা প্রতিষ্ঠিত শক্তি এবং প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলে এটা আর কেউ অস্বীকার করতে পারবে না। আমি আবার পরমাণু আলোচনার ব্যাপারে একটু ফিরে যাই। ইরান এবং আমেরিকার মধ্যে যে পরমাণু আলোচনার কথা বলা হচ্ছে, তো সে ব্যাপারে পাকিস্তান কিন্তু ব্যাপকভাবে তোড়জোড় চালাচ্ছে যাতে দ্বিতীয় দফা আলোচনা পাকিস্তানে হয় এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি কিন্তু তার পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসহাকদার তাকে এই ব্যাপারে একদম টাস্ক দিয়ে দিয়েছেন, তার কাজ দিয়ে দিয়েছেন, অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছেন যে আপনি এই বিষয়টা আয়োজনের ব্যবস্থা করেন এবং পাকিস্তানে যাতে এই আলোচনাটা হয় এবং ইসলামাবাদে যদি এই আলোচনা হয়ে একটা চুক্তি হয় তাহলে তার বিরাট একটা ক্রেডিট পাকিস্তানের ঝুলিতে যাবে, আন্তর্জাতিক অঙ্গনে তার ক্রেডিবিলিটি অনেক বেড়ে যাবে। এই আলোচনা যেটা গত শনিবার হলো, এই আলোচনা হওয়ার আগে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের রেটিং ছিল সম্ভবত 10 পয়েন্ট বা 20 পয়েন্ট, সেটা আলোচনা শেষ হওয়ার পর 70 পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। এটা বিরাট ব্যাপার। আর যদি এই যুদ্ধবিরতি এবং আমেরিকা আর ইরানের ভেতরকার দ্বন্দ্ব মীমাংসার জন্য কোনো চুক্তি করতে পারে, পাকিস্তানের মধ্যস্থতায় যদি কোনো চুক্তি হয়, তাহলে পাকিস্তানের রেটিং অনেক বেড়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে, তার কূটনৈতিক সক্ষমতা এবং কৌশল এবং তার ক্যাপাসিটি খুবই সম্মানের দৃষ্টিতে দেখা হবে। সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ হয়ে উঠবে
পাকিস্তান। অ্যাট দ্য সেম টাইম আরব বিশ্বে পাকিস্তানের তো একটা অবস্থান আছে, এর ভেতরে কাতার এবং সৌদি আরব পাকিস্তানের সাথে বিশেষ ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করছে। এটাও কিন্তু পাকিস্তানকে আলাদা ধরনের একটা সম্মান দেবে, মর্যাদা দেবে। এখন আমেরিকা এবং ইরানের মধ্যে বৈঠকের ব্যাপারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বলে শোনা যাচ্ছে, যদিও এর কোনো কিছুই ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি, তো তারপরেও যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকা দাবি করছে অন্তত পক্ষে 20 বছর যাবৎ ইরান কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। আর ইরান বলেছে, এটাও নাকি বলছি, ইরানি কোনো গণমাধ্যম বা ইরানি সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি, ইরান নাকি বলেছে তারা 5 বছর পর্যন্ত ইউরেনিয়াম এনরিচ করা থেকে বিরত থাকতে পারে, তবে পরমাণু কর্মসূচি যেটা আছে সেটা থাকবে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছেন যে ইরানের কোনো পরমাণু কর্মসূচি থাকতে পারবে না, সেইটা হবে না, সেটা মেনে নেবে না। এর বিনিময়ে ইরান কিভাবে? এর বিনিময়ে নিশ্চয়ই ইরানের ওপর থেকে সমস্ত স্যাংশন তুলে নিতে হবে। তারপরে ইরানের সম্পদে পর্যন্ত যত আটক করেছে বিভিন্ন দেশে বাজেয়াপ্ত করেছে 1979 সাল থেকে এই পর্যন্ত, বিপ্লবের পর থেকে এই পর্যন্ত, তার পরিমাণ প্রায় $100 বিলিয়ন, অর্থাৎ 10,000 কোটি ডলার। এগুলো ছাড় দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই দেশের ভেতরে বা দুই পক্ষের ভেতরে টানা পড়ে আছে এখনো, সেটা নিয়ে এখনো মীমাংসা হয়নি যে হরমুজ প্রণালীর কন্ট্রোল কার হাতে থাকবে। যে বিষয়টা ইসলামাবাদ আলোচনায়ও সুরাহা হয়নি, সেটা হচ্ছে ইরান বলছে, ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে হরমুজ প্রণালী কোনোভাবেই আর আগের অবস্থায় ফিরে যাবে না। আর আমেরিকা দাবি করছে যে আগে যেমন ছিল, অর্থাৎ যার যা খুশি সে সেইভাবে জাহাজ নিয়ে যেত আসতো, সেটা থাকতে হবে। কিন্তু ইরান তা করতে দিতে চাইছে না। মনে হয় হরমুজ প্রণালী ব্যবহার করে যাতে আমেরিকা আর তার পঞ্চম নৌবহরের ঘাঁটি ব্যবহার করতে না পারে, আরো বিভিন্ন দেশের বন্দরে আমেরিকা যাতে তার নৌবহরের জাহাজ এই সমস্ত কোনো কিছু না রাখতে পারে, এটা মনে হয় হরমুজ প্রণালী ইরানের পক্ষ থেকে কন্ট্রোল করার আর একটা বড় কারণ। তার মানে পারস্য উপসাগরে আমেরিকার উপস্থিতি একেবারে জিরো করে দেওয়ার চেষ্টা করছে ইরান। এখন এই সমস্ত পয়েন্টে যদি মীমাংসা হয়, আপোষ রফা হয় বা সমঝোতা হয় তাহলে হয়তো হবে। কিন্তু এত যে আলাপ আলোচনা চলছে বিভিন্ন মিডিয়াতে, ইরানের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো বক্তব্যই দেওয়া হয়নি। ইরান আবার আলোচনায় যাবে কিনা সেটা একটা ব্যাপার। অবশ্যই ইরানের পক্ষ থেকে পাকিস্তানের কূটনীতিকদের সাথে মেসেজ চালাচালি অব্যাহত ছিল আলোচনা ভেঙে যাওয়ার পরেও। আর ইরানের পক্ষ থেকে কিন্তু একটা কথা বলা হয়েছিল, আমি গতকাল অথবা তার আগের দিন বলেছিলাম যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি বলেছিলেন কূটনীতি কখনো শেষ হয়ে যায় না, কূটনৈতিক প্রক্রিয়া কখনো শেষ হয় না, এটা চলমান থাকে, জ্যান্ত থাকে, জীবিত থাকে, জীবন্ত থাকে। তো সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে একটা সিগন্যাল মনে হয় আছে, বাট আমেরিকার শর্তের কাছে আত্মসমর্পণ করবে না ইরান, এটা মোটামুটি পরিষ্কার। এবং আমরা আন্তর্জাতিক যত গণমাধ্যম দেখছি তার প্রায় সব জায়গায় বলা হচ্ছে যে ইরান এই যুদ্ধে এখনো আপার হ্যান্ডে আছে, কারণ আমেরিকা তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। শুধু তাই না, ইসলামাবাদে যে কূটনৈতিক সংলাপ করলো বা একটা মীমাংসার চেষ্টা করলো, তাতে আমেরিকা যা চেয়েছে সেই শর্ত একটাও মানেনি। অর্থাৎ আমেরিকার কাছে সারেন্ডার করে বা আমেরিকার চাওয়ার কাছে আত্মসমর্পণ করে ইরান কোনো চুক্তি করেনি বা চুক্তি মেনে নেয়নি, চাপের কাছে তো মোটেই না। সেক্ষেত্রে ইরান আপার হ্যান্ডে আছে। এই আপার হ্যান্ডে থাকা অবস্থায় ইরান কি কোনোভাবে এমন কোনো চুক্তির জন্য বা এমন কোনো বৈঠকের জন্য রাজি হবে যা ইরানকে সত্যি পিছিয়ে দেবে? বা ডোনাল্ড ট্রাম্প দাবি করতে পারে যে আমরা এই যুদ্ধ করে ইরানকে এই চুক্তি করতে বাধ্য করেছি এবং আমরা জিতেছি, এরকম বিজয় দাবি করার মতো কোনো পরিবেশ কি তৈরি করে দেবে ইরান? আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে লিখে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।